ঠিক গুনে গুনে ৮ মাস পর হচ্ছে এই রাজ্যে বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোট কার শাসনে হবে, কিভাবে হবে, এবং এই টোটাল বিষয়টা মানে বিধানসভা ভোটের যে আবহাওয়া আস্তে আস্তে উঠছে, যে যে সমস্ত ঘটনার পরম্পরা রয়েছে, কি ঘটছে এবং কিভাবে ভোট হবে, মানে কোন পদ্ধতিতে ভোট হবে, কেমন ভাবে ভোট হবে, আজকে আমি আপনাদের সমস্ত কিছু বলবো। সঙ্গে থাকুন। নমস্কার, আমি হরিহর। আজকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই যে বিধানসভা ভোট ২৬-এ খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই ২৬-এর বিধানসভা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে যে এই ২৬-এ কি আবার তৃণমূল সরকার পুনরায় ক্ষমতা দখল করতে পারবে, না বিরোধী কোনো শক্তি তারা ক্ষমতায় আসবে। এই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে ভীষণ তুঙ্গে আলোচনা চলছে। কিন্তু আজকে আমার বিষয় কে জিতবে, কে ক্ষমতায় আসবে সেই বিষয়টা বিষয় হচ্ছে কোন পদ্ধতিতে ভোট হবে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। বিষয়টা হচ্ছে যে বিহারে এসআইআর একটা বড় ভূমিকা গ্রহণ করেছে এবং এসআইআর এর মানে স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে এবং বহু ভোটারের নাম সেখানে কিন্তু বাদ গিয়েছে। এসআইআর এই রাজ্যে কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে হচ্ছে নির্বাচন কমিশন, এবং সেই মতো করে কিন্তু বিএলওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের ভাতা পর্যন্ত দ্বিগুণ করা হয়েছে এবং তার বিভিন্ন স্কেল রয়েছে, কার কত কিরকম ভাতা, এবং ইআরওদেরকে ভাতা বৃদ্ধি করা হয়েছে সমস্ত কিছু। এবং যদি স্পেশাল কোনো স্কুটনি ক্ষেত্রে বা কোনো ভোটার তালিকার ক্ষেত্রে কোনো রকম যদি বিশেষ ধরনের তারা কাজ করে তাদের জন্য আলাদা করে একটা রীতিমতো ভাতা দেওয়ারও কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা বলার জন্য আজকে এই আলোচনা কথাগুলো ঘটনা পরম্পরায় বলছি সেটা হচ্ছে যে এই রাজ্যে এশিয়ার যে কার্যকরী হবে, যেটা কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন, কিন্তু রাজ্যের শাসক দল তারা কিন্তু কোনো মুহূর্তেই এই এসআইআর কে মানতে চাইছে না। এবং রাজ্য সরকারের স্পষ্ট বক্তব্য যে এসআইআর এর অছিলায় যোগ্য ভোটারদের নাম তারা বাদ দেবে। ইতিমধ্যেই নাম নথিভুক্তকে কেন্দ্র করে একটা রীতিমতো সমস্যা তৈরি হয়েছে বা অনিয়মের অভিযোগ এসেছে সরকারি আধিকারিক, ইআরও এবং কিছু ডেটা এন্ট্রি অপারেটরকে তারা চিহ্নিত করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা মানে ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই নবান্নকে জানানো হয়। নবান্ন স্পষ্ট মানে মানে জানানো হয় বলতে নবান্নকে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এই একটা রীতিমতো তালিকা দিয়ে বলা হয়েছে এদেরকে সাসপেন্ড করতে হবে, এদের কাজে কিছু অনিয়ম ধরা পড়েছে এবং তাদেরকে সাসপেন্ড করতে হবে বলে একদম পুরো নির্দিষ্টভাবে তারা নির্দেশ দিয়েছে হচ্ছে নবান্নকে। কিন্তু নবান্নের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই এই সাসপেন্ডের যে নির্দেশনামা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিয়েছে তারা সেটা মানতে বাধ্য নয় এবং তারা সেটা মানেও নি, এবং যথারীতি তলব করা হয়েছে। এবং ঠিক একদম ১৩ই আগস্ট দুপুরবেলায় উড়ে গেছেন হচ্ছে মনোজ পন্ত, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত উড়ে গেছেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন। সেখানে ৩ জন কমিশনার ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে প্রায় ৪৫ মিনিট। মনোজ পন্তের সাথে মানে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে তাদের কথা হয়েছে এবং সেই কথাতে রীতিমতো স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে ব্যবস্থা নিতেই হবে। ফলে নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। সামনে কিন্তু আর ৮ মাস ভোট। আগামী দিনে এই ধরনের সংঘাত অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত কিন্তু আরো বাড়বে। যদি এটা চলতে থাকে
তাহলে কি হবে? এটা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে রীতিমতো চর্চা চলছে যে যদি এইভাবে সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এবং নির্বাচন কমিশন একের পর এক নির্দেশনামা দেয়, সেক্ষেত্রে যদি কোনোভাবে না মানা হয় বা এই যে কাজ করতে গিয়ে এশিয়ার কার্যকরী করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হবে, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো একটা সমস্যার আবহাওয়া তৈরি হবে। যদি হয় তাহলে কি হবে? আইন কি বলছে? যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি বিভিন্ন বিশেষজ্ঞ, যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে যদি এই ঘটনা পরম্পরায় চলতে থাকে এবং যে নির্দিষ্ট সরকারের যে সময়সীমা 5 বছরের যে সময়সীমা, সেই সময়সীমা যদি অতিক্রান্ত হয়ে যায়, অবশ্যম্ভাবীভাবে এখানে রাষ্ট্রপতি শাসন লাগু হবে, জারি হবে এবং রাষ্ট্রপতি শাসনের অধীনেই ভোট হবে। এবং এই ঘটনা পরম্পরায় বলতে গিয়ে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ঠিক 1995 সাল বিহারে তখন লালু প্রসাদ হচ্ছে মুখ্যমন্ত্রী, তখন হচ্ছে নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে টিএন সেশন। সেখানে সেই সময় একটা কাস্ট কনফ্লিক্ট বিহারে রয়েছে এবং ভোট করতে গিয়ে সমস্যা হতে পারে, সেটা ধরে নিয়ে প্রথমে 2 দফায়, তারপর 3, তারপর 4, তারপর 5 দফায় ভোটের দিকে এগিয়েছিল হচ্ছে কমিশন। এবং এই প্রক্রিয়া করতে গিয়ে যেটা হয়েছিল, একটা টাইম ডিফার হয়েছিল, একটা টাইম স্প্যান, যে টোটাল সমস্ত প্রক্রিয়াটা কার্যকরী করতে গেলে টাইম স্প্যানটা বেড়ে গেছিল এবং এই যে সময়সীমা, সরকারের সময়সীমা, সেটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, পরে ইলেকশন হয়েছিল। ঠিক একই ঘটনা পরম্পরায় বলি, ঠিক তার 2-3 বছর আগে 1993 সালে সেই ত্রিপুরায় তখন হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট। তো সেইখানে হচ্ছে বিজয় রাঙ্কেল বলে একজন উগ্রবাদী নেতা ছিল, তাদের সঙ্গে কংগ্রেস গভর্নমেন্টের একটা বেশ ভালো বোঝাপড়া ছিল। তখন বামপন্থীদের অংশ, বামপন্থীরা রীতিমতো ভাবে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যদি এই মানে বিজয় রাঙ্কেলের বাহিনী এবং কংগ্রেস, তারা যদি যেভাবে যৌথভাবে যদি রীতিমতো বুথের পর বুথ লুট হবে এবং কার্যকরী মানে কোনোভাবেই তারা সে অর্থে হয়তো জিততে পারবে না, এরকম একটা আশঙ্কা সেই সময় করা হয়েছিল। এবং সেই বিষয়টা বলি যে সেই সময় কেন্দ্রের সরকার প্রধানমন্ত্রী হচ্ছে নরসিংহ রাও, তো তার মানে প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সঙ্গে বামপন্থীদের একটা দিল্লি রাজনীতিতে একটা বোঝাপড়া হয়েছিল। এবং এই আশঙ্কা প্রকাশ যে একদম নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু বিধানসভা ভোট করতে হবে ত্রিপুরাতে, প্রধানমন্ত্রী বিষয়টাকে উপলব্ধি করলেন এবং তারপরে ঠিক ঘটনা আচমকায় কিন্তু সেখানে ভোট পিছিয়ে গিয়েছিল এবং ভোট পিছিয়ে যাওয়ার কারণে সেখানেও ঠিক একই পদ্ধতিতে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এবং সেখানে 60টি আসনের মধ্যে 40টা আসনে বামপন্থীরা জয়ী হয়ে কিন্তু সরকার গঠন করেছিলেন। এবং সেই সময় তখন তো এত কেন্দ্রীয় বাহিনী বা সমস্ত ইয়ে থেকে যে ফোর্স গিয়ে করেছিল এরকম, তাহলে বিভিন্ন রাজ্য থেকে পুলিশ বা বিভিন্ন ফোর্স নিয়ে এসে কিন্তু ভোট হয়েছিল এবং জম্মু কাশ্মীরেও এই উদাহরণ রয়েছে। ফলে নির্দিষ্ট যে সময়সীমা রয়েছে আমাদের বাংলার ক্ষেত্রে, যে সময়সীমা, যে সরকারের 5 বছরের যে টেনিওর, এর মধ্যে যদি ভোট হলো তাহলে তো নিয়ম মেনে একইভাবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমস্ত বুথে যেভাবে ভোট হয় সেভাবেই ভোট হবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই, সেটা চলবেই। যেমন করে ভোট হয় সমস্ত রাজ্যে হয়েছে বা হবে, বিধানসভা বা লোকসভা ভোট হয়, আমাদের এখানে 26-এর যে বিধানসভা ভোট হবে সেভাবে হবে। কিন্তু যেভাবে একের পর এক ঘটনা চলছে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের, তাতে কিন্তু আবহাওয়া অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে। তাতে মনে হচ্ছে যে একটা বড় কিন্তু অন্য কিছু ঘটনার ইঙ্গিত মিলছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি নির্বাচন কমিশন
স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে না পারে, এসআইআর কার্যকরী করার ক্ষেত্রে যদি বিভিন্ন এলাকায় গিয়ে বাধার মুখে পড়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে যদি সমস্ত জায়গায় একটা রীতিমতো কাজ করতে গিয়ে প্রতিটা পদক্ষেপ যদি তাদের একদম পুরো বাধার মুখে হয়, তাহলে কিন্তু তারা কিন্তু একদম সাফ জানিয়ে দেবে যে এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়। তাহলে নির্দিষ্ট যে সময় সরকারের, সেই সময়সীমা পেরিয়ে যাবে, ভোট পিছিয়ে যাবে, রাজ্যে নিয়ম মেনে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং সেই রাষ্ট্রপতি শাসনের তত্ত্বাবধানে তখন কিন্তু ভোট হবে। তখন কি রায় হবে, কি বৃত্তান্ত, সেই রায় সত্যি কতটা বিরোধীরা ইনক্যাশ করতে পারবে বা কতটা শাসক দল ইনক্যাশ করতে পারবে, সেটা পরের প্রশ্ন। এমনিতে নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে একের পর এক পদক্ষেপ, তাতে শাসক দল বারবারই বলেছে যে এটা বিজেপির অঙ্গুলি হেলনে কিন্তু নির্বাচন কমিশন কাজ করছে এবং বিজেপি একের পর এক যে ধরনের নির্দেশনামা দিচ্ছে সেই ধরনের পদক্ষেপ ওরা গ্রহণ করছে হচ্ছে নির্বাচন কমিশন। ফলে তারা মানতে রাজি নয়, এই পদক্ষেপ তারা মানতে রাজি নয় এবং তারা চাইছে না যে কোনোভাবেই এখানে এসআইআর কার্যকরী হোক। কারণ এসআইআর কার্যকরী করার নামে যারা কম বেশি বৈধ ভোটার, সেই বৈধ ভোটারদের বাদ দেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করছে হচ্ছে শাসক দলের নেতারা। সেটা কি হবে, কি বৃত্তান্ত, সেটা তো পরের প্রশ্ন। কিন্তু যেভাবে একের পর এক যে সংঘাত বেঁধেছে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের, তাতে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে যে আগামী দিন রাজ্যে একটা ভোট হয়তোবা পিছোতে পারে। আর পিছলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের অধীনে কিন্তু ভোট, তার রাষ্ট্রপতি শাসনের নজরদারিতে ভোট হবে। সেটা কি হবে সেটা সময় বলবে। যদি সত্যি নিয়ম মেনে এসআইআর হয় এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয়, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে তো অ্যাজ ইউজুয়াল কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট হবে যেভাবে অন্য জায়গায় হয়। ফলে সেদিক থেকে বিষয় না। তো এই যে ঘটনা চলছে সেইটাই হচ্ছে সব থেকে আলোচনার বিষয়। তো আজকে আমার শুধু একটাই বিষয় যে সত্যি আপনাদের কি মনে হচ্ছে যে রাজ্যে যে সংঘাত কমিশনের সাথে, যে শাসক দলের যে সংঘাত, সেটা কতটা যুক্তিযুক্ত বা সেটা আপনারা কিভাবে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে সত্যি কি ভোট পিছিয়ে যেতে পারে, এই ঘটনা পরম্পরা, এই সংঘাতের জন্য ভোট পিছিয়ে যেতে পারে? না, ঠিক নির্দিষ্ট সময় যেমন ভোট হওয়ার কথা তখনই হবে, সেটা অবশ্যই সময় বলবে। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।